কালবাদে পরশু ডাকসু নির্বাচন, প্রচার প্রচারণার শেষ দিনে নানা প্রতিশ্রুতির পাশাপাশি পাল্টাপাল্টি অভিযোগ। ডাকসুতে অনলাইনে বেশি সরব প্রার্থীরা। পুলিশকে 14, 18, 24-এর নির্বাচন মাথা থেকে ঝেড়ে ফেলার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। অগ্নি পরীক্ষার প্রস্তুতির কথা জানালেন আইজি। মাদ্রাসা শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে হাটহাজারী থমথমে। টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা, রাজবাড়ির ঘটনায় 5 জন গ্রেফতার। পরলোকে বাম চিন্তক বুদ্ধিজীবী বদরুদ্দিন উমর। কাল সকাল 10টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডাকসু হল সংসদ নির্বাচনের আজ শেষ হচ্ছে প্রচার। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী রাত 10টা পর্যন্ত প্রচারণায় অংশ নিতে পারবেন প্রার্থীরা। ভোটারদের কাছে টানতে শেষ সময়ে জোরে সোরেই প্রচার চালাচ্ছেন তারা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। লিফলেট আর হ্যান্ডবিল নিয়ে শিক্ষার্থীদের কাছে ছুটে যাচ্ছেন প্রার্থীরা। শেষ দিনে প্রচারণার অংশ হিসেবে কলা ভবনের সামনে বটতলায় শপথ নিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করেছেন ছাত্রদল সমর্থিত প্রার্থীরা। এ সময় ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম শপথ পড়ান। প্রচারণা চালাচ্ছেন ছাত্র শিবির, শিক্ষার্থী ঐক্য জোট সহ স্বতন্ত্র প্রার্থীরাও। নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে বিকেল 3টায় ব্রিফ করবেন চিফ নির্বাচন অফিসার ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের উত্তরণের সূচনা ঘটবে বলে আশাবাদ প্রকাশ করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী। এদিকে বহিরাগতদের নিয়ে এসেও কেউ কেউ নির্বাচনী প্রচার চালাচ্ছেন অভিযোগ শিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েমের। নারী ভোটারদের কেন্দ্রে নিয়ে আসা কঠিন হতে পারে বলে মনে করছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থী উমামা ফাতেমা। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী ফরুক বাবি, সরাসরি কথা বলছি তার সাথে। বাবু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আজ তো প্রচার প্রচারণা শেষ হচ্ছে রাত 10টা থেকেই, তো শেষ মুহূর্তে আসলে প্রার্থীদের গণসংযোগ কেমন দেখছেন, ছাত্রছাত্রীরা কি বলছেন, বিস্তারিত জানাবেন আমাদের। আপনি জানেন যে এবারে ডাকসু নির্বাচনের যে আলোচনার মধ্যে থেকে বিভিন্ন রকমের প্রার্থীদের যে তারা একজনকে দোষারোপের মধ্যে থেকে যে যাত্রাটা শুরু হয়েছিল, সেই যাত্রার শেষ দিনে আসলে দোষারোপ পাল্টা দোষারোপ চলছে এবং সেই চলার মধ্যে তারা সবাই প্রচারণায় ব্যস্ত রয়েছেন। এবং এর আগেও যে তথ্য জানানো হয়েছে যে আসলে মূলত যে ছাত্রীদের যে ভোটার সংখ্যাটা বেশি ছিল, সেই ভোটারদেরকে আসলে ডাকসু নির্বাচনের এবার চেঞ্জিং পার্ট হিসেবে দেখছে প্রার্থীরা। তারা সেই আসলে শিক্ষার্থীদের মধ্যে সব থেকে নারী শিক্ষার্থীদের কাছে তারা যা বেশি সময় দেওয়ার চেষ্টা করছেন এবং সেই সাথে আসলে বিভিন্ন রকমের কার্যক্রমের মধ্যে থেকে বিবি প্রার্থী থেকে শুরু করে অন্য সব ফল প্রার্থী যারা রয়েছেন তারা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছেন। ইতিমধ্যে ছাত্রদল তারা শপথ বাক্য পাঠ করেছেন এবং তারা শপথ বাক্য পাঠ করার মাধ্যমে তারা জানিয়েছেন যে আগামীতে ডাকসু নির্বাচনে যদি ছাত্রদলের প্যানেল আসতে পারে বা তারা যদি জয়লাভ করতে পারে, সেক্ষেত্রে এই ক্যাম্পাসে কী ধরনের আসলে শিক্ষার্থীদের জন্য সুযোগ সুবিধা দেওয়া হবে এবং সেই সাথে তারা আসলে সব থেকে ফোকাসিং পয়েন্ট রেখেছেন যে জোরপূর্বক যে রাজনৈতিক বিগত দিনের যে রাজনৈতিক কর্মসূচিতে শিক্ষার্থীদের জোরপূর্বক নিয়ে যাওয়া, সেই বিষয় থেকে ছাত্রদল বিরত থাকবে এবং সেই সাথে তারা গণরুম টর্চারের দিকটাও নজর রেখেছেন এবং পাশাপাশি ডাকসুতে যে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের খাদ্যের মান, সেই বিষয় নিয়ে আসলে তারা শপথ বাক্য পাঠ করেছেন যে পরবর্তীতে তারা সেই মান উন্নয়নে তারা আসলে কাজ করবে। এবং সেই সাথে আসলে ইতিমধ্যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং নির্বাচন কমিশনের তরফ থেকে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিটি স্থানে আমরা দেখতে পেয়েছি যে বুথ নির্মাণ থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে, কারণ আর একদিন পরেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনকে আসলে টার্গেট রেখে আসলে আমরা দেখেছি যে বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন প্রান্তের যে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ধীরে ধীরে বাড়ানো হচ্ছে। তবে শিক্ষার্থীরা আসলে এখন এই মুহূর্তে ব্যস্ত রয়েছে তাদের প্রচার প্রচারণা এবং বেশিরভাগই শিক্ষার্থীরা প্রচার প্রচারণা চালাচ্ছেন এককভাবে এবং সবাই সবার মতন জায়গা থেকেই আসলে তারা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তাদের সর্বশেষ যে তারা যে দিকগুলোকে আসলে মনে করছে যে তাদের এই প্রচার প্রচারণা শিক্ষার্থীরা আকৃষ্ট হয়ে তাদের জন্য ব্যালট বাক্সে যে জয় এনে দেবে, সেই বিষয়টা তারা ফোকাস করছে। এই ছিল। ধন্যবাদ বাবু আপনাকে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। অনলাইন সোশ্যাল মিডিয়াতেও সরব তারা। অল্প সময়ে দ্রুত ভোটারদের কাছে তথ্য পৌঁছানোয় প্রার্থীরা ঝুঁকছেন এমন প্রচারণায়। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের দেয়াল, ভবন, শ্রেণীকক্ষ ও আবাসিক হলে নিষেধ রয়েছে লিফলেট বা পোস্টার লাগানো। শুধু নির্বাচন কমিশন কর্তৃক আবাসিক হল ও অনুষদ ভবনের নিচে দেওয়া
নির্বাচনী বোর্ডেই সাঁটাতে পারবেন লিফলেট। তবে প্রচারের বোর্ডের পরিমাণ বেশি না হয় জায়গা পাচ্ছেন না অনেক প্রার্থী, তাই অনলাইন মাধ্যমকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন তারা। 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসু ও হল সংসদ নির্বাচন। রাজনৈতিক দলের অনুগত না হয়ে নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তাদেরকে 14, 18, 24-এর নির্বাচন মাথা থেকে ঝেড়ে ফেলতেও বলেছেন। আইজিপি বাহারুল আলম বলেছেন, আসন্ন সংসদ নির্বাচন পুলিশের জন্য অগ্নি পরীক্ষা। রিপোর্ট SM ফয়েজের। পুলিশের নির্বাচনী দায়িত্ব পালনে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচি রাজারবাগ পুলিশ লাইন্সে উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কোনো দলের হয়ে কাজ না করতে পুলিশকে কড়া নির্দেশনা তার। ফ্যাসিস্টদের তালিকা আপনাদের কাছে রয়েছে, তারা সমাজ ও রাষ্ট্রের অস্থিরতা সৃষ্টিতে সরাসরি জড়িত। বলেন, আগামী নির্বাচন করতে হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। আপনারা এখন যদি তেল দেওয়া শুরু করে দেন, আপনাদের কিন্তু নির্বাচনের পর আপনাকে তেল শেষ হয়ে যাবে। এখন যার কাছে যে তেলটা রিজার্ভ করে রাখছে সেই সময় কিন্তু তেল দিয়ে উপসে যাবে। এই জন্য আপনারা কোনো দলের দিকে যাবেন না, আপনারা একেবারে জনগণের যে আশা আকাঙ্ক্ষা এটা পূরণ করার জন্য। নির্বাচনের আগে লটারির মাধ্যমে পুলিশের বদলির কথাও বলেন তিনি। 14, 18, 24-এর নির্বাচন ওইটা মাথা থেকে মুছে ফেলবেন। আমি আপনাদের আরেকটা আশা করব আপনাদের থেকে, আমি অনুরোধ এটা আপনাদের থেকে, আমরা সমাজ থেকে কিন্তু দুর্নীতি এবং মাদক এটা কমাতে পারি নাই। এটা যদি আপনারা একটু সহযোগিতা করেন, আমরা যদি সহযোগিতা করি, তো কিন্তু এটা আমরা হয়তো সমাজ থেকে আমরা কমাতে পারব। যে পোস্টিংটাও আমি লটারির মাধ্যমে করে দিব, এটার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা আসবে, বাট আমি কারো কোনো কথা শুনবো না, এটা লটারির মাধ্যমেই হবে যদি আমি থাকি। এটা কিন্তু হাততালি পড়লো না, মনে তোমরা খুশি হও না। এই নির্বাচনকে ঘিরে এদেশের আপাময় জনগণের প্রত্যাশা আকাশ ছোঁয়া। সেই প্রত্যাশা পূরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পুলিশের কাঁধে। নির্বাচনে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে, দৃঢ়তা আইজিপি বাহারুল আলমের। এই প্রশিক্ষণের মধ্য দিয়ে আমরা জানব কিভাবে চাপের মধ্যেও নিরপেক্ষ থাকা যায়, কিভাবে সংঘাতের পরিবর্তে সমাধানকে অগ্রাধিকার দেয়া যায়, কিভাবে মানুষের আস্থা অর্জন ও নিরাপদ পরিবেশ তৈরি করা যায়। নির্বাচন কেবল ভোট গ্রহণের প্রক্রিয়া নয়, এটা জনগণের বিশ্বাসের প্রতিফলন। ফ্যাসিস্টরা সরাসরি সমাজে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। দুর্গাপূজার সময়ও অঘটন ঘটাতে পারে তারা, এমন সংখ্যাও করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রামের হাটহাজারীতে কওমি মাদ্রাসার শিক্ষার্থী ও আহলে সুন্নত পন্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ উত্তেজনার পর থমথমে অবস্থা বিরাজ করছে এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাত 10টা থেকে চলছে 144 ধারা, চলবে বিকেল 3টে পর্যন্ত। শনিবার দুপুরে চট্টগ্রামের জশ্নে জুলুসে যাওয়ার পথে সেই হাটহাজারী মাদ্রাসার সামনে একটি ছবি সংযুক্ত করে অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন করে ফেসবুকে একটি পোস্ট করে। মুহূর্তে তার পোস্টটি ফেসবুকে ছড়িয়ে পড়লে হাটহাজারী মাদ্রাসায় উত্তেজনা দেখা দেয়। মাদ্রাসা কর্তৃপক্ষ মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদের শান্ত থাকার আহ্বান জানালেও কওমি অঙ্গনের একটি পক্ষ হাটহাজারী বাস স্টেশন এলাকা অবরোধ করে বিভিন্ন গাড়িতে ভাঙচুর চালায়। এই ঘটনায় ফটিকছড়ির শফিকিয়া দরবার শরীফ এলাকা থেকে ফেসবুক পোস্ট দাতা যুবক আরিয়ান ইব্রাহিমকে আটক করেছে পুলিশ। টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে শহরের আকুরটাকুর পাড়ায় 10 থেকে 15 জনের মুখোশধারী একটি দল কাদের সিদ্দিকীর বাড়ির সামনে আসে। বাড়ির মূল ফটক বন্ধ থাকায় মই বেয়ে সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশের চেষ্টা করে তারা। বিষয়টি টের পেয়ে চিৎকার করে বাড়ির লোকজন। পরে বাড়ির জানালা ও দুটি গাড়ি ভাঙচুর করে পালিয়ে যায় মুখোশধারীরা। হামলার সময় নিজ বাড়িতেই অবস্থান করছিলেন কাদের সিদ্দিকী। রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে আগুন ও পুলিশের ওপর হামলার ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে শুক্রবার রাতে গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক
SI সেলিম মোল্লা বাদী হয়ে ৩,৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছে। স্থানীয়রা জানান, গত ২৩ আগস্ট ৫ নম্বর ওয়ার্ডের নুরাল পাগলার মৃত্যুর পর ১২ ফুট উঁচুতে কবর দেওয়া হয়। কবরটি নিয়ে গত কয়েকদিন ধরে জেলা জুড়ে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার জুম্মার নামাজের পর বিক্ষোভ সমাবেশ করে তৌহিদি জনতা। এক পর্যায়ে নুরাল পাগলার দরবার শরীফে হামলা চালায় তারা। পাল্টা আক্রমণ করে নুরাল পাগলার ভক্তরাও। এতে নিহত হন একজন, আহত হন দুপক্ষের শতাধিক মানুষ। পরে দরবার শরীফে ঢুকে আগুন লাগিয়ে দেয় তৌহিদি জনতা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলা চালানো হয় পুলিশের ওপর, ভাঙচুর করা হয় গাড়ি। এ নিয়ে স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয় নানা উদ্বেগ। ভোলায় ঘরে ঢুকে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে শহরের চর নোয়াবাদ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মৌলানা আমিনুল হক নোমানি মৌলানা এনামুল হকের ছেলে। স্থানীয়রা জানান, গত দুদিন আগে আমিনুল হকের শ্বশুর অসুস্থ হওয়ায় তার স্ত্রী সন্তান বাবার বাড়িতে যান। শনিবার রাতে স্থানীয় মসজিদে এশার নামাজ শেষে এনামুল নিজ বাড়িতে যান। রাত ৯টার দিকে প্রতিবেশীরা চিৎকার সুরে ঘরে ঢুকলে তার রক্তাক্ত দেহ দেখতে পান। গুরুতর অবস্থায় তাকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ বিষয়টি নিশ্চিত করেন। আগামীকাল সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানোর পর দুপুরে রাজধানীর জোরাইনে বাবা মায়ের কবরের পাশে সমাহিত করা হবে লেখক, গবেষক, বামধারার বুদ্ধিজীবী বদরুদ্দিন উমরকে। এর আগে সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। বদরুদ্দিন উমরের বয়স হয়েছিল ৯৪ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় শারীরিক অবস্থার অবনতি হলে সকালে তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে 10টা 5 মিনিটে তার মৃত্যু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে পেশাজীবন শুরু করা বদরুদ্দিন উমর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি এবং গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি। এছাড়া একসময় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটিতেও ছিলেন বদরুদ্দিন উমর। 2003 সালে তিনি গড়ে তোলেন জাতীয় মুক্তি কাউন্সিল। টেকসই প্রবৃদ্ধির জন্য বাণিজ্য সুবিধা আদায়ের দর কষাকষিতে বাংলাদেশের শক্তিশালী অবস্থান জরুরি বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন, জানান বিদেশিদের কাছ থেকে বাণিজ্য সুবিধা আদায়ের বিষয়টি খুব কঠিন ও চ্যালেঞ্জিং। এ বিষয়ে সক্ষমতা বাড়াতে হবে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে শুল্ক কমানোর আরও সুযোগ থাকলেও শেষ পর্যন্ত যতটুকু কমেছে তা সন্তোষজনক বলে মন্তব্য করেন শেখ বশিরউদ্দিন। অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশনার সারা কুক বলেন, ট্রেড নেগোসিয়েশনের রাজনৈতিক ও কারিগরি দিক রয়েছে। এ বিষয়ে দক্ষ জনবল অন্যত্র বদলি করা হলে বাণিজ্য বিষয়ে দর কষাকষি চরম ক্ষতিগ্রস্ত হয় বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে অন্য আলোচকেরা বলেন, যুক্তরাজ্য ব্রেক্সিট থেকে বের হওয়ার পরে 36টি দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করেছে। বাণিজ্য সুবিধা আদায়ে বাংলাদেশকেও সে ধরনের চুক্তির জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা অর্জন করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ের ছুটি কমানোর কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 2025 উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে 180 দিন ক্লাস হয় উল্লেখ করে সাপ্তাহিক ছুটি নয়, শিক্ষা ক্যালেন্ডারে ছুটি কমিয়ে ক্লাস বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানান উপদেষ্টা। শিক্ষা বহির্ভূত অনেক কাজে শিক্ষকদের ব্যস্ত রাখার শিক্ষা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানান তিনি। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরু থেকে 150টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু হবে। কাউকে জবাব দেওয়ার কিছু নেই, নিজেদের সেরা পারফরমেন্স দেওয়াই লক্ষ্য, বললেন জাতীয় দলের মিডল অর্ডার ব্যাটসম্যান জাকের আলী অনি। তার মতে প্রস্তুতি ভালো হয়েছে, পারফরমেন্স ধরে রাখতে পারলে অধরা শিরোপা হাতে নেওয়াও অসম্ভব কিছু নয় বলে মনে করেন তিনি। মনির হোসেন খানের রিপোর্ট। এশিয়া কাপ বাংলাদেশের কাছে আনন্দ বেদনার মিশ্র অনুভূতি। মহাদেশীয় আসরে বরাবরই হটকেক টাইগাররা। এই টুর্নামেন্টে সাফল্যের হারটাও মন্দ নয় বাংলাদেশের। ওয়ানডে ও টি20 মিলে 3বার ফাইনালে ওঠার স্বাদ নিয়েছে বাংলাদেশ। তবে হাতের নাগালে এসেও শিরোপা থেকে গেছে যোজন দূরত্বে। আরও একবার এশিয়া ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই বসছে মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে। রবিবার আমিরাত শাহীর উদ্দেশ্যে উড়াল দিয়েছেন লিটন দাসরা। সিলেটে নিরবচ্ছিন্ন অনুশীলনের পর নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই দাবি জাকের আলী অনেকের।
ড্রেসিং রুমের অবস্থা সবসময় ভালো ছিল। ওভারঅল আমাদের প্রিপারেশন খুবই ভালো হয়েছে, ফিটনেস থেকে শুরু করে নেদারল্যান্ড সিরিজ। তো আমরা এশিয়া কাপে ভালো কিছু আশা করছি। টি-20তে ধারাবাহিক নয় বাংলাদেশ, শুধু দেশেই নয় সারা বিশ্বেই দুর্নাম টাইগারদের। তবে কে কি বলল তাতে কান দিতে রাজি নন অনেক, বরং শিরোপা জয়ের আকাঙ্ক্ষা আরেকবার জানিয়ে গেলেন এই মিডল অর্ডার। কাউকে জবাব দেওয়ার কিছু নাই, আমরা আমাদের ক্রিকেট খেলবো, আমরা আমাদের বেস্ট ক্রিকেট খেলবো। ওভারঅল যদি বলেন আমাদের মেইন লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া, আর আমরা স্টেপ বাই স্টেপ ভালো খেলে আমরা ভালো একটা টুর্নামেন্ট খেলার জন্য যাচ্ছি। এবারই প্রথম 8 দল নিয়ে হবে এশিয়া কাপ টি-20। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। 9 সেপ্টেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্ট। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। কাল বাদে পরশু ডাকসু নির্বাচন, প্রচারণার শেষ দিনে নানা প্রতিশ্রুতির পাশাপাশি পাল্টাপাল্টি অভিযোগ। ডাকসুতে অনলাইনে বেশি সরব প্রার্থীরা। পুলিশকে 14, 18, 24 নির্বাচন মাথা থেকে ঝেড়ে ফেলার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। অগ্নি পরীক্ষার প্রস্তুতির কথা জানালেন আইজি। মাদ্রাসা শিক্ষার্থীদের 2 গ্রুপে সংঘর্ষে হাটহাজারী থমথমে। টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা, রাজবাড়ির ঘটনায় 5 জন গ্রেফতার। পরলোকে বাম চিন্তক বুদ্ধিজীবী বদরুদ্দিন উমর। কাল সকাল 10টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।